সরকারি দপ্তর মানেই জনগণের সেবার জায়গা, কিন্তু কিছু অসাধু কর্মকর্তার কারণে সেই সেবার আড়ালে যখন গড়ে ওঠে অপরাধের অভয়ারণ্য, তখন সাধারণ কর্মচারীরাও নিরাপদ থাকেন না। আজ আমরা শোনাব জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুর হাউজিং এস্টেটের এক রুদ্ধশ্বাস দুর্নীতির গল্প, যেখানে জালিয়াতি ঢাকতে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে বানানো হয়েছে বলির পাঠা। শুরু করছি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন গৃহায়ণের অন্ধকার। আমাদের আজকের পর্বে থাকছে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এবং তার ৩ সহযোগীর বিরুদ্ধে ওঠা পাহাড় সম দুর্নীতির গল্প। কেন একজন সৎ কর্মচারীকে প্রাণনাশের হুমকি দিয়ে তড়িঘড়ি করে ঢাকার বাইরে বদলি আর বরখাস্ত করা হলো? কি আছে সেই নথিপত্রে যা গায়েব করে দেয়া হয়েছে প্রধান কার্যালয় থেকে? বিস্তারিত নিয়ে আমাদের এই বিশেষ প্রতিবেদন। মোহাম্মদ হাফিজ আল হোসেন মিরপুর হাউজিং এস্টেটে অফিস সহায়ক হিসেবে বিশ্বস্ততার সাথে কাজ করে আসছিলেন। 2020 সালের 10 জুন এক অফিস আদেশের মাধ্যমে তাকে রেকর্ড রুমের বাড়তি দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই তিনি আবিষ্কার করেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের এক বিশাল সিন্ডিকেট। হাফিজ আল হোসেন বলেন, আমি যখন রেকর্ড রুমের দায়িত্ব নেই তখন দেখি অনেক ফাইলেই ঘাপলা। রুহুল আমিন, অফিস সহকারী তাজুল, শহীদ আর পিয়ন সুফিয়া তারা মিলে সরকারি প্লট নিয়ে জালিয়াতি করছিল। আমি প্রতিবাদ করায় তারা আমাকে টাকার প্রলোভন দেখায়। আমি রাজি না হওয়ায় রুহুল আমিন আমাকে সরাসরি হুমকি দেন, মুখ খুললেই আমাকে এমনভাবে ফাঁসাবে যা থেকে আমি আর বাঁচতে পারবো না। প্রশাসনিক কর্মকর্তা জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, অফিস সহকারী কার্যভিত্তিক তাজুল ইসলাম, অফিস সহকারী কার্যভিত্তিক শহীদুল্লাহ, সম্পূর্ণ অস্থায়ী পদ পিয়ন সুফিয়া, এই 4 জনের নামে যে আমি জালিয়াতি অনিয়ম সন্ত্রাসী কার্যক্রমের তথ্য দিয়েছি তা সুস্পষ্ট তদন্ত করা হোক, এটা আমি দাবি জানাচ্ছি। এবং আমার বিরুদ্ধে জালিয়াতির যেই অভিযোগ আনা হয়েছে তার সঠিক তদন্ত মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। এবং আমি যেই জালিয়াতির তথ্য প্রমাণ তুলে ধরেছি তা তদন্ত করলেই স্পষ্ট হয়ে যাবে। সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রার্থনা করতেছি। আমি যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছি তার যথাযথ তদন্ত হলেই প্রমাণ হয়ে যাবে কে জালিয়াতি করেছে, কে অপরাধী, কে নিরপরাধী। রুহুল আমিন সাহেব আমার বিরুদ্ধে যে জালিয়াতির কথা উল্লেখ করে নথির মাধ্যমে প্রধান কার্যালয়ের চেয়ারম্যান মহোদয়ের নিকট প্রতিবেদন প্রদান করেছেন, তার সপক্ষে কি প্রমাণ রয়েছেন রুহুল আমিন সাহেবের কাছে তা তদন্তের মাধ্যমেই আশা করি বেরিয়ে আসবে। হুমকি দিয়েই ক্ষান্ত হননি রুহুল আমিন। হাফিজকে না জানিয়ে অতি গোপনে নথির মাধ্যমে প্রধান কার্যালয়ে তার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির মিথ্যা অভিযোগ পাঠান। কোনো তদন্ত ছাড়াই হাফিজকে দোষী সাব্যস্ত করার প্রক্রিয়া শুরু হয়। 30 অক্টোবর 2025 হুট করেই হাফিজকে কুমিল্লায় বদলি করা হয়। আশ্চর্যের বিষয় হলো এই আদেশে তার নাম হাফিজ আল হোসেনের জায়গায় লেখা হয়েছে হাফিজুর রহমান। এমনকি তার পদবিতে কর্মচারীর জায়গায় লেখা হয় কর্মকর্তা। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো হাফিজ এই আদেশের কপি দাপ্তরিকভাবে পাওয়ার আগেই একজন সাংবাদিক তাকে ফোন করে চাকরিতে যোগদানের কথা জানান। কিন্তু প্রশ্ন ওঠে, একজন বাইরের মানুষ এই গোপনীয় আদেশের কথা জানলেন কি করে? যখন হাফিজ ভুল সংশোধনের কথা বলেন, ঠিক 2 দিন পর সেই সাংবাদিকই তাকে সংশোধিত কপি তার হোয়াটসঅ্যাপে পাঠান। অফিসের স্টাফ না হয়েও তার কাছে কিভাবে নথিপত্র গেল তার জবাব নেই কারো কাছে। হয়রানি এখানেই শেষ নয়। 9 নভেম্বর 2025 তারিখে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং পরের দিন 10 নভেম্বর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এই বরখাস্তের আদেশেও ছিল ভুলের ছড়াছড়ি, যা পরবর্তীতে সংশোধন করে লিটন নামে এক গার্ডের মাধ্যমে হাফিজের বাসায় পাঠানো হয় রাত 10টায়। কেন এই তাড়াহুড়ো? উত্তর লুকিয়ে আছে মিরপুর সেকশন 6 ব্লক সি রোড 11 1 নম্বর প্লটে। 7.5 কাঠার এই দামি প্লটটি নিয়ে শুরু হয় রুহুল আমিন সিন্ডিকেটের বড় জালিয়াতি। 2016 সালে বেলাল হোসেন নামে এক ব্যক্তি জালিয়াতির মাধ্যমে এটির নাম জারি করতে চাইলে তৎকালীন কর্মকর্তা KAM শামসুদ্দোহা পাটোয়ারি তা বাতিল করেন। কিন্তু 2025 সালে রুহুল আমিন ও তাজুল ইসলাম মিলে সেই বাতিল হওয়া ব্যক্তির নামেই
পুনরায় নামজারির সুপারিশ করেন। এই জালিয়াতি ঢাকতে প্রধান কার্যালয় থেকে মূল নথিটি গায়েব করে ফেলা হয়। রেজিস্টার খাতায় জালিয়াতি ধরার ভয়ে তারা ভুয়া ঠিকানাও ব্যবহার করেন। অথচ 1998 সালের মূল নথি অনুযায়ী এই প্লটটি ছিল ডাক্তার সিদ্দিকুর রহমানের নামে। জালিয়াতির মাধ্যমে বেলাল হোসেনকে মালিক সাজিয়ে কোটি কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে রুহুল আমিনের বিরুদ্ধে। এমনকি সিসি ক্যামেরা বন্ধ করে রেকর্ড রুমে তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেয়া হয় যাতে হাফিজ বাধা দিতে না পারে। এই সিন্ডিকেটের দুই স্তম্ভ তাজুল ইসলাম ও শহীদুল্লাহ, তারা কেবল অফিসেই নয়, আইনের ঊর্ধ্বেও। 20 আগস্ট 2025 তারিখে তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নেপাল ভ্রমণে যান। পাসপোর্টে তার প্রমাণ থাকলেও অফিসের হাজিরা খাতায় ওই দিনগুলোতে তাদের স্বাক্ষর রয়েছে। প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন সব জেনেও নীরব ছিলেন। এই সিন্ডিকেটের অন্যতম স্তম্ভ মোহাম্মদ শহীদুল্লাহ, একজন কার্যভিত্তিক অফিস সহকারী হয়েও তিনি আজ কোটিপতি। শহীদুল্লাহর স্ত্রী মোর্শেদা বেগমের নামে কেনা বিলাসবহুল ফ্ল্যাটগুলোর নামজারির সকল দুর্নীতির শেকড় ধরে টান দেয় দেশের একটি গণমাধ্যম। তখনই শুরু হলো পর্দার আড়ালের খেলা। তবে সত্যকে ধামাচাপা দেয়া যায়নি। পরবর্তীতে দেশের একটি জাতীয় গণমাধ্যম অত্যন্ত সাহসিকতার সাথে শহীদুল্লাহর স্ত্রীর নামে অবৈধ অর্থে কেনা সম্পত্তিগুলোর তথ্য জনসম্মুখে তুলে ধরেন। সেই অনুসন্ধানে দেখা যায় মিরপুর 2 ও রূপনগর আবাসিক এলাকায় একাধিক বিলাসবহুল ফ্ল্যাটের মালিক এই কর্মচারী পরিবার। কিন্তু অবাক করার বিষয় হলো, টেলিভিশন চ্যানেলে এত তথ্য প্রমাণ প্রচার হওয়ার পরেও কর্তৃপক্ষ শহীদুল্লাহর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। রুহুল আমিনের ছায়াতলে পিয়ন সুফিয়া বেগম গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী। সিসিটিভি ফুটেজে দেখা যায় সুফিয়া বহিরাগত সন্ত্রাসীদের অফিসে নিয়ে আসছেন আর রুহুল আমিন তার কক্ষ থেকে তা পর্যবেক্ষণ করছেন। হাফিজকে যখন মারধর করা হচ্ছিল, রুহুল আমিন দরজা খোলা থাকলেও এগিয়ে আসেননি। হাফিজের মেরুদণ্ডের নিচের অংশের প্লেট সরে যায়, তাকে দীর্ঘ সময় বেড রেস্টে থাকতে হয়। সন্ত্রাসী হামলায় আহত হাফিজ যখন শয্যাশায়ী, তখন তার অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে বিভাগীয় মামলা গঠন করা হয়। হাফিজের দেয়া কোনো দালিলিক প্রমাণই আমলে নেয়নি কর্তৃপক্ষ। এ সকল অভিযোগের বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কেউ ফোন রিসিভ করেননি। দুর্নীতির অভিযোগ ওঠার পর কী ব্যবস্থা নিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ? বিস্ময়করভাবে অপরাধীদের শাস্তি দেওয়ার বদলে তাদের সেফ এক্সিট দেওয়া হলো। 8 ডিসেম্বর রুহুল আমিনকে পাঠানো হলো খুলনায়, 9 ডিসেম্বর শহীদকে যশোরে এবং 24 ডিসেম্বর তাজুলকে দিনাজপুরে বদলি করা হয়। আর অস্থায়ী পিয়ন সুফিয়া এখনও মিরপুর অফিসেই কর্মরত। মোহাম্মদ হাফিজ আল হোসেনের কাছে থাকা প্রতিটি নথি, প্রতিটি স্বাক্ষর, নম্বর চিৎকার করে বলছেন এখানে বড় ধরনের লুটপাট হয়েছে। সিসিটিভি ফুটেজ, অবৈধ বিদেশ ভ্রমণ আর স্ত্রীর নামে থাকা কোটি টাকার ফ্ল্যাট, এত প্রমাণের পর কি কেবল বদলি সমাধান? কেন উচ্চতর তদন্ত কমিটি গঠন করে এই সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হচ্ছে না? জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে হাফিজের প্রশ্ন, সত্য বলার অপরাধে তার উপর চলা এই অন্যায় আর কতদিন চলবে? দুর্নীতিমুক্ত প্রশাসনের স্বপ্নে এক কর্মচারী আজ একাই লড়ছেন দানবীয় এক সিন্ডিকেটের বিরুদ্ধে। আমরাও অপেক্ষায় রইলাম ন্যায় বিচারের।